আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাপক্ষে রয়েছি আমি বিটি হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। আর্থিক খাতের উন্নয়নে সার্বিক পরিকল্পনার কথা সংসদে জানালেন অর্থমন্ত্রী। বৈদেশিক ঋণ প্রায় ৭৯,০০০ মিলিয়ন ডলার। সংরক্ষিত নারী আসনে বিএনপি জামাত স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা। নারীদের উন্নয়ন ও সুরক্ষায় কাজ করার আশা। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। জ্বালানি তেলের পাম্প থেকে সৃষ্টি হওয়া যানজটে কেন্দ্রে পৌঁছাতে ভোগান্তি। এবং নওগাঁয় ঘরে ঢুকে দম্পতি ও 2 সন্তানকে হত্যা। স্বজনরা সম্পত্তি নিয়ে বিরোধের কথা বললেও মোটিভের সন্ধানে পুলিশ। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপেলের সিইওর পদ থেকে টিম কুকের সরে দাঁড়ানোর খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। দেশের ভঙ্গুর আর্থিক খাত পুনরুদ্ধার, স্থিতিশীল ও ধাপে ধাপে শক্তিশালী করতে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, সরকার সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার করার মাধ্যমে আর্থিক খাতের উন্নয়নের সার্বিক পরিকল্পনা গ্রহণ করেছে। চক্রমালিতার রিপোর্ট। মঙ্গলবার বিকেলে সংসদ অধিবেশনের শুরুতেই প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর পর্বে নোয়াখালী 5 থেকে নির্বাচিত সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আর্থিক খাত উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানান। দেশের ভঙ্গুর আর্থিক খাত পুনরুদ্ধার, স্থিতিশীলকরণ এবং ধাপে ধাপে শক্তিশালী করার জন্য সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে অর্থ বিভাগে 10 এপ্রিল 2026 তারিখে অনুষ্ঠিত কোঅর্ডিনেশন কাউন্সিল সভায় মুদ্রানীতি, রাজস্ব নীতি, বিনিময় হার নীতি ও মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক কাঠামো সমন্বিত কৌশল উপস্থাপন করা হয় এবং 2026-27 হতে 2028-29 অর্থবছরে প্রস্তাবিত কাঠামো অনুমোদিত হয়। একই সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে সংসদে দেশের আর্থিক খাতের সমস্যাগুলো তুলে ধরেন অর্থমন্ত্রী। বাংলাদেশের আর্থিক খাতের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ক্যাপিটাল ডেফিসিট। সে ব্যাংকগুলোতে ক্যাপিটাল ডেফিসিট আছে, আপনার প্রাইভেট সেক্টরে যারা ব্যবসা করছেন তাদেরও ক্যাপিটাল ডেফিসিট। এর কারণ হচ্ছে যে বাংলাদেশের মুদ্রা এটা 40%-এর বেশি আপনার ডেপ্রিসিয়েটেড হয়ে গেছে বিগত দিনে। তার পরবর্তীতে ইউটিলিটি সহ অন্যান্য মূল্য বাড়ার কারণে 50%, প্রায় 50% ক্যাপিটাল ডেফিসিট প্রাইভেট সেক্টরগুলো ব্যবসা বাণিজ্যের মধ্যে হয়েছে। এছাড়া ব্যাংকগুলো লুটপাটের মাধ্যমে টাকা বিদেশে নিয়ে যাওয়ার কারণে ব্যাংকগুলোতে একটা ক্যাপিটাল সংকট সৃষ্টি হয়েছে। আরেকটি সম্পূরক প্রশ্ন করেন কুমিল্লা 4 থেকে নির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমার প্রশ্ন হচ্ছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড টোটাল 92,115 কোটি টাকা ঋণের ধারক এবং এই 92,115 কোটি টাকার মধ্যে এস আলম গ্রুপ একাই 80,000 কোটি টাকা হচ্ছে ঋণ খেলাপি। এস আলম গ্রুপকে তাদের এই ঋণ না পরিশোধ না করে কিভাবে আবার নতুন করে পুনর্বহাল করার চেষ্টা করা হচ্ছে, এটা নিয়ে সরকারের সাথে আসালম গ্রুপের কোনো সমঝোতা হয়েছে কিনা এই বিষয়টি জানতে চাচ্ছি। বিএনপি যতবারই সরকারে এসেছে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন নিয়ে কোনো প্রশ্ন আসে নাই। এই টাকা দিয়ে যারা পালিয়েছে এগুলো রিকভারের জন্য একদিকে G2G গভর্নমেন্ট কাজ চলছে, অন্যদিকে রিকভারি যে ফার্মগুলো আছে প্রাইভেটলি তারাও কাজ করছে। ইনশাআল্লাহ
আগামী দিনে আমরা এই টাকা রিকভার করতে পারবো। মন্ত্রী সংসদকে জানান, সরকারের বৈদেশিক ঋণের পরিমাণ ৭৮,০০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি। ক্ষমতায় এসে বর্তমান সরকার এ পর্যন্ত মোট ৯০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি ঋণ পরিশোধ করেছে। পয়েন্ট অফ অর্ডারে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদ সদস্যদের জন্য একটি সুখবর সংসদে উপস্থাপন করেন। প্রত্যেক উপজেলা পরিষদের দোতলায় অ্যাটাচ বাথরুম সহ আসবাবপত্র সহ মাননীয় সংসদ সদস্য মন্ত্রীদের বসবার জন্য একটি রুম প্রস্তুত করে দেওয়ার জন্য আজকেই আমরা জিও ইস্যু করেছি, ইউনোদের নামে আদেশ দিয়েছি এবং অচিরেই নতুন ভবনে এবং পুরাতন ভবনে যেখানে যে অবস্থায় আছে সেখানেই এই কক্ষর নামটি হবে পরিদর্শন কক্ষ। রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। জকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের সভাপতি, দৈনিক মানব জমিনের সভাপতি মতিউর রহমান বলেছেন, অর্থনৈতিক সহ নানা চাপের মধ্যে আছে দেশের সংবাদপত্র শিল্প। এ ব্যাপারে প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিক বলে জানান তিনি। দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করেন নোয়াবের একটি প্রতিনিধি দল। পরে মতিউর রহমান জানান, সংবাদ মাধ্যমের দাবি দেওয়ার বিষয়ে একমত হয়েছেন প্রধানমন্ত্রী। বিনা কারণে কেন সাংবাদিক জেলে আছেন কিনা এবং গ্রেফতার হওয়া সাংবাদিকদের জামিনের বিষয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রী। তথ্যমন্ত্রী প্রতিমন্ত্রী ইয়াসের চৌধুরী জানিয়েছেন, ৩ মাসে একবার সাংবাদিকদের সঙ্গে বৈঠকের বিষয়ে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংবাদপত্র শিল্প এখন নানা চাপের মধ্যে আছে। অর্থনৈতিক চাপ সবচেয়ে বেশি। সংবাদপত্র শিল্প টিকে থাকবে কি থাকবে না, এটি একটা বড় চ্যালেঞ্জ। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তিনি শুনেছেন। আমরা এটাও বলেছি যে আপনি তো এই শিল্পেরই একজন মানুষ। উনি আন্তরিকতার সঙ্গে আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি আমাদের যে সব দাবি দেওয়া সবের ব্যাপারে একমত হয়েছেন। তাকে আমরা বলেছি যে আপনি উদার গণতন্ত্রের পথে হাঁটছেন, এটা বাংলাদেশের জন্য ইতিবাচক। সংবাদপত্র হিসাবে আমরা গণমাধ্যম, আমরা এই ব্যাপারে ওনাদের সমর্থন দেব। সাংবাদিক ভাইদের সাথে ওনাদের যে প্রতিনিধি থাকবেন তাদের সাথে 3 মাস অন্তর অন্তর বসার আমরা একটা শিডিউল করেছি। আগামী 3 মাস পরে অলরেডি বসার জন্য একটি তারিখ নির্ধারণ করা হয়েছে। তো আমরা 3 মাস পর বসে ওনাদের সমস্যার কথা বা আমাদেরকে যে ওনারা পরামর্শ দিবেন সেটা আমরা ওনাদের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শুনবেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে ৩৬ জন, 11 দলীয় জোট থেকে 13 জন এবং স্বতন্ত্র জোট থেকে 1 জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বিএনপি মনোনীত প্রার্থীরা বলেছেন, সরকারের ভিশন বাস্তবায়নে জোরালো ভূমিকা রাখতে চান তারা। জামাতের নেতৃত্বাধীন জোট মনোনীতরা বলেন, সরকারের যৌক্তিক সমালোচনার পাশাপাশি নারীদের উন্নয়নে এবং সুরক্ষায় কাজ করবেন তারা। নাজিব বেকের রিপোর্ট। বিদ্যমান আইন অনুযায়ী ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে সংসদের 50টি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। সে অনুযায়ী এবার বিএনপি জোট 36টি, জামাত জোট 13টি এবং স্বতন্ত্র জোট 1টি আসন পাবে। মঙ্গলবার মনোনয়নপত্র দাখিল করতে নির্বাচন ভবনে আসেন 11 দলীয় জোটের মনোনীত প্রার্থীরা। মনোনয়ন দাখিল শেষে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন তারা। আমরা সংসদে সোচ্চার থাকব। সংসদ হলো জাতির নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে। সুতরাং জাতির আশাকাঙ্ক্ষা, বিশেষ করে নারীদের আশাকাঙ্ক্ষা যাতে প্রতিফলিত হয় সংসদের মাধ্যমে, সেই সংগ্রাম আমরা চালিয়ে যাব। যেই জুলাইয়ের উপর দাঁড়িয়ে আজকে আমরা এখানে স্বাধীনভাবে কথা বলতে পারছি এবং দেশের 70% মানুষের রায় যেখানে গণভোটের, সেই রায় বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। শেষ দিনে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি মনোনীত প্রার্থীরাও। দলের এই মূল্যায়নকে যথাযথভাবে জনগণের সেবায় কাজে লাগাতে চান তারা। এই মনোনয়নটা অত্যন্ত সুন্দরভাবে চিন্তা ভাবনা করে হয়েছে। এই জন্য এখানে প্রবীণ এবং নবীনের সমন্বয়ে যে মনোনয়নটা হয়েছে, আমরা আশা করি তারা পার্লামেন্টে ঠিক সেই রকমই ভূমিকা রাখতে পারবে। আমি আপনাদের সামনেই ছিলাম, সেটা আপনারা 111 বলেন, আর ফেসিবাদ বিরোধী আন্দোলন বলেন, আর 24 বলেন, প্রতিটি আন্দোলন সংগ্রামে কিন্তু আমি সামনের সারি থেকে আপনাদের সাথে থেকেছি। আমরা দীর্ঘদিন প্রত্যাশা দিয়েছি, যাদের সাথে রাজনীতি করেছি,
যে জনগণের সাথে সে জনগণের জন্য কিছু করা, কিছু বলার। তো আমার অনুভূতি হচ্ছে যে সেই অনুভূতি নিয়েই জাতীয় সংসদে যেতে চাই এবং সেখানে সেই জনগণের জন্য কিছু করতে চাই। বিধান অনুযায়ী সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচনে ভোট দিতে পারেন, কিন্তু দল বা জোট তাদের বরাদ্দ পাওয়া আসনের সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দেয় বলে এই নির্বাচনে ভোটের আর প্রয়োজন হয় না। নাজিব বিক, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ভীতিমুক্ত পরিবেশে যাতে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে সেজন্য কেন্দ্রগুলোতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। পরীক্ষার সময় সারা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবি জানিয়েছেন অভিভাবকরা। জ্বালানি তেল সংগ্রহের জন্য গাড়ির দীর্ঘ লাইন আর কয়েক লাখ শিক্ষার্থী অভিভাবক কেন্দ্রে আসার কারণে রাজধানীতে স্বাভাবিকের তুলনায় ছিল অতিরিক্ত যানজট। মোস্তফা মল্লিকের রিপোর্ট। জীবনের প্রথম পাবলিক পরীক্ষা, তাই কেন্দ্রে প্রবেশের আগে শিক্ষার্থীদের জন্য অভিভাবকের দোয়া। এবার গতবারের চেয়ে প্রায় ৮০,০০০ কম পরীক্ষার্থী অংশ নিচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষায়। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৮,৫৭,০০০। কিছু অভিযোগ ও দাবি জানিয়েছেন অভিভাবকরা। সরকারের কাছে একটাই আবেদন করতেছি যে তেলের যে সংকটের জন্য যে জ্যামটা লাগতেছে সেটার জন্য যাতে পরীক্ষার মধ্যে কোনো বাধাবিঘ্ন না আসে। আপনাদের সিস্টেমটা এরকম করে দিয়েছে যে পোলাপান এভাবেই ভয় পাচ্ছে, তাই এইভাবে আমরা চাই না। আমরা চাই রিল্যাক্সভাবে পরীক্ষা হোক, বাচ্চারা ভালো রেজাল্ট করুক। প্রথমবারের মতো এবার ৩,৮৮৫টি কেন্দ্রের সবগুলো কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করছে শিক্ষা মন্ত্রণালয়। ক্যামেরার নিচেই তারা এতকাল ক্লাস করে আসছে, ইন্টারনাল পরীক্ষাগুলো ওইভাবে দিয়েছে। তারা এত অভ্যস্ত এবং এরা জানে, এরা হ্যাবিচুয়েটেড। এখন অনেক জায়গায় ওই ক্যামেরার দিকে তাকানোর দরকার হয় না, বা আছে এই কথা ভেবে চলা লাগে না। তারা ডিসিপ্লিনড হয়ে আছে, আর যেখানে নতুন হয়েছে তারাও এটা অভ্যস্ত হয়ে যাবে। এই ভিডিওটাকে ধারণ করব এবং এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে সেই আইডি পাসওয়ার্ডও নিয়ে নিয়েছেন, তারাও এটা দেখতে পারবেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা সুন্দর হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, প্রশ্ন আউটের কোনো সম্ভাবনা আদৌ নেই এবং হয়নি। প্রশ্ন ফাঁস করবে যারা, তারা যেই যন্ত্রটি ব্যবহার করে সেই যন্ত্রটিকে আবার কারেকশন করার লোকও তো রয়েছে। ইফ এনিথিং হ্যাপেন্স তারা ইমিডিয়েটলি লোকেট করতে পারবে, কোথা থেকে লোকেট করতে পারবে এবং সেটাকে কীভাবে ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা সব কিছু কিন্তু বাংলাদেশে রয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর এটি প্রথম পাবলিক পরীক্ষা। হঠাৎ কেন্দ্রে এসে কাগজ খুঁজে খুঁজে নকল বের করার দিন বোধহয় শেষ হয়ে গেছে অনেক আগেই। নকলের লড়াইটা এখন অদৃশ্য এবং আরও শক্তিশালী। এ কারণে যতগুলো কেন্দ্রে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষাগুলোয় কেন্দ্রগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। কেন্দ্রের প্রত্যেকটি পয়েন্ট নিরাপত্তার আওতায়। এ ধরনের ক্লোজ সার্কিট ক্যামেরায় ভিডিও ফুটেজ শুধু একদিনের জন্য নয়, পরীক্ষার যে ফলাফল দেয়া হবে তার আগ পর্যন্ত এগুলো সংরক্ষণ করতে হবে। মন্ত্রণালয় বলছে প্রযুক্তিকে তারা মোকাবেলা করছেন প্রযুক্তির মাধ্যমেই। যারা এসএসসি পরীক্ষা দিল তাদের সবার জন্য শুভকামনা। ঢাকার আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বাহাদুপুর গ্রামে ছেলে, মেয়ে ও বাবা মাকে হত্যা করা হয়েছে। সোমবার রাতে নিজ বাড়িতে তাদের নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। পৈতৃক সম্পত্তির অংশীদারিত্ব নিয়ে নিজের বোন জামাই এবং চাচাতো ভাইদের সাথে বিরোধের জের ধরেই হত্যাকাণ্ড বলে জানান নিহত হাবিবুর রহমানের পিতা নমির উদ্দিন। ইমরুল কায়েসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। নিহতদের আত্মীয় স্বজন জানান, নওগাঁর ওই বাড়িতে হত্যা শিকার হাবিবুর রহমান, স্ত্রী পপি খাতুন, তাদের ছেলে পারভেজ, মেয়ে সাদিয়া এবং হাবিবুর রহমানের বাবা নমির উদ্দিন একসাথে বসবাস করতেন।
হাবিবুর রহমানের বয়স ৩৫, স্ত্রী পপি খাতুনের ৩০, ছেলে পারভেজ ১২ ও মেয়ে সাদিয়ার বয়স ৩ বছর। রাত ১০টার দিকে খাওয়া দাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়ে। সকালে নমিরুদ্দিন ফজরের নামাজ পড়তে উঠে তার পুত্রবধূ পপির লাশ আঙিনায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। প্রত্যেক সম্পত্তির অংশীদারিত্ব নিয়ে নিজেদের বোন জামাই এবং চাচাতো ভাইদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল বলে জানিয়েছেন হত্যার শিকার হাবিবুর রহমানের পিতা নমিরুদ্দিন। দরজা খোলা, বাপরে ব্যাপার, আমার বেটা বোটা উঠে গেছে নাকি। তারপরে দরজার কাছাকাছি যাতে আঙিনার মাঝখানে যাতে দেখছি ওই চটি দিয়ে ঢাকা যে মহিলা, ওই মহিলা রক্ত গড়িয়া চলে গেছে একটা দাড়ি বাতা। টাকা দেখে আমার মাথা চক্কর মারি দিল। তাকে নির্যাতন করেছে জীবিত থাকতে কি মৃত থাকতে। আমার ছবি বাঁশ কাটার পরে আমার ওর উপর মামলা করি, তখন আমরা শাসাবার্তা করছি যে জমি আমার আসামি করলো, তোর বাঁচা থাকবো না, আমার বেটা শ্বাসে তোর বাঁচা থাকবো না। আমার বোন বেটির উপর মানে সবাই নির্যাতন করে, ননদ নন্দু ভাগ্নে এরকম। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিয়ামতপুর থানার পুলিশ। এছাড়াও নওগাঁ থেকে পিবিআই, সিআইডি টিম গিয়ে পুলিশের সাথে তদন্ত শুরু করেছে। আমি দ্রুত ঘটনাস্থলে আসি এবং এসে ডেড বডিগুলো দেখি, শনাক্ত করি এবং এটা কি কারণে হয়েছে, কেন হয়েছে, এটা আমরা তদন্ত ছাড়া আমরা এই মুহূর্তে কোনো কিছু বলতে পারছি না। তদন্ত শেষে আপনাদের জানাবো। নৃশংস এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। রাজীব আহমেদ, চ্যানেল আই। জ্বালানি তেলের দাম বাড়ার 2 দিন পরও গ্রাহকদের মাঝে স্বস্তি আসেনি। তেল নিতে এখনও কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে প্রতীক্ষা করতে হচ্ছে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়ার অভিযোগও রয়েছে। ভোগান্তি নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপ নিতে আবেদন গ্রাহকদের। লায়লা নসিনের রিপোর্ট। অপেক্ষায় কখনো রাত পেরিয়ে ভোর হয়। ভোরের স্নিগ্ধতা ধীরে ধীরে রূপ নেয় কাঠ ফাটা রোদে। রোদের উত্তাপে পুড়ে তবুও দীর্ঘ সারি বাইকের, ট্রাকের আর প্রাইভেট কারগুলোর। কবি রফিক আজাদ কারো প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকতে চেয়েছিলেন পায়ে শিকড় গজানো পর্যন্ত, কিন্তু জড় পদার্থের এই পরিবহনগুলো এভাবে দাঁড়িয়ে থাকলে শেকড় গজাবে না, কারণ শক্তির জন্য তো পর্যাপ্ত জ্বালানি নেই। তবুও প্রতীক্ষা, কখন আসবে বহু কাঙ্ক্ষিত জ্বালানি তেলের গাড়ি। গাড়িতেই ঘুমাচ্ছি, গাড়িতেই খাওয়া দাওয়া, আর কিছু করার নাই তো। এই যে রোদ, রাতে মশার কামড়, সব কিছুই কষ্ট পোহাতে হচ্ছে আমাদের। সারাদিন সিরিয়াল দিয়ে শেষ পর্যায়ে আপনি যখন সিরিয়াল শেষের সময় পাম্পের কাছে যাই তখন তেল শেষ। আমি যে গাড়ি রেখে একটা মানে কিছু কোথাও খেতে যাব, সেটাও তো উপায় নেই। কেমন চলবে? অর্ধেক হাফ বেলা গাড়ি চলে, হাফ বেলার তেল লই। অন্তত পক্ষে আমাদের যারা রাইড শেয়ার করি তাদেরকে আগে সিরিয়াল দিয়ে তেল দেওয়া উচিত। বৈশাখের এই রৌদ্র জমা গায়ে মেখে চালকদের অপেক্ষা একসময় ফুরলেও আবারও আতঙ্ক আগামী দিনের জন্য। কখন আসবে তেল, কবে কমবে ভোগান্তি, এই প্রশ্নের উত্তর নেই কোথাও। তেলের দামটা বাড়াইলে হয়তো ভোগান্তিটা কমে যাবে, কিন্তু এখনো সেটা কমতেছে না। এখন গভর্নমেন্টে বলতে পারবে এটা সমস্যাটা কোথায়। অনেক মানুষ এই ট্যাক্সি পাঠাওয়ের উপর তারা জীবিকা নির্বাহ করে, তাদের অবস্থা অনেকটা খারাপ। পাবলিকের এদিকে টাকাও যাইতেছে, ভোগান্তিও যাইতেছে, টাইমও যাইতেছে, সব কিছু তো প্রবলেম। জ্বালানি তেলের এই ভোগান্তি দ্রুত নিরসন করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটাস। দুপুর 2টায় বিরোধী দলীয় নেতা সংসদীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শার্লিনা নুজহাত কবির। বৈঠকে সংসদীয় গণতন্ত্র সুসংহতকরণ, জুলাই সনদ ও গণভোট নিয়ে আলোচনা হয়। জার্মানি বাংলাদেশ সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা দেখতে চায়। এ সময় জামাতের আমির বলেন, জুলাই সনদ ও গণরায়ের প্রতি দায়বদ্ধ জামাত গুণগত পরিবর্তন এবং সংস্কার চায়, যাতে দেশ আর একদলীয় শাসনে ফিরে না আসে। এছাড়া উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ এবং জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 1 মাস থেকে 3 মাস বয়সী শিশুরাও হামে আক্রান্ত হচ্ছে, যাকে নজিরবিহীন বলছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় হামের সংক্রমণ জটিলতার কারণ উদ্ঘাটনে রোগতাত্ত্বিক গবেষণা শুরু করেছে ঢাকা শিশু হাসপাতাল। গবেষণায় কোনো ধরনের হামের বিস্তার ঘটছে বা নতুন কোন জেনেটিক মিউটেশন হয়েছে
তা জানা যাবে। জানাতুল বাক্কা কেকা রিপোর্ট। দেশে হামের সংক্রমণ শুরুর পরপরই বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হাম আক্রান্ত শিশু ভর্তি বাড়তে থাকে। বর্তমানে সেই ধারা খানিক কমলেও হামের জন্য বিশেষায়িত ওয়ার্ডে এখনও 64 শিশু চিকিৎসাধীন। বিশেষজ্ঞ শিশু চিকিৎসকরা বলছেন, হামের সংক্রমণের এত প্রাদুর্ভাব এই প্রথম, আর এর আগেও শিশুরা এতটা জটিলতায় ভোগেনি। হামটা আমাদের জন্য একটা প্রবলেম ছিল না, কারণ হাম আমরা টিকা দিয়ে যেতাম। হামটা খুব বেশি যে হতো সেটাও না, কারণ সবাই ইমিউনাইজ ছিল। আগে আমরা কিন্তু 6 মাসের নিচের বাচ্চাকে হামে আক্রান্ত পেতাম না, কিন্তু এখন আমরা পেয়েছি 3 মাসের বাচ্চাকেও, 1 মাসের বাচ্চাকেও আমরা হাম আক্রান্ত পাচ্ছি। আমি পার্টিকুলারলি হিট করে বলবো স্বাস্থ্য মন্ত্রণালয়কে, তারা খুব জোরালোভাবে চেষ্টা করে নাই সেই টিকাগুলিকে নিয়ে আসার জন্যে। এবং একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হলে হয়তো তারা আরও বেশি সহযোগিতা পেত। দিস ইজ ডিফারেন্স বিটুইন পলিটিক্যাল গভর্নমেন্ট অ্যান্ড নন পলিটিক্যাল গভর্নমেন্ট। এবার হামুক্ত নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, এমনকি ব্যাকটেরিয়া জনিত নানা রোগ জটিলতা নিয়ে শিশুরা ভর্তি হচ্ছে। রোগের প্রাদুর্ভাব, বিস্তার ও ধরন নিয়ে কাজ করা বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, হামের কারণে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। যে 92 to 93% আমাদের এই ইমিউনিটি এখনও আছে, এবং এই যে ছোট্ট গ্যাপের জন্যই কিন্তু এই আউটব্রেকটা তৈরি হয়েছে। হামের ভ্যারাইটি কি নতুন কোনো মিউটেশন হলো কিনা, এটা কিন্তু আমরা এখন জেনোমিক কনফিগারেশন করে আমাদের দেখতে হবে। আমরা নতুন স্টাডি যেটা ICDR সাথে করতে যাচ্ছি। চলতি হামের সংক্রমণ পুরাতন ভাইরাসে না নতুন অন্য ধরনের মাধ্যমে ছড়িয়েছে তা জানা গেলে চিকিৎসার জন্য সুবিধা হবে। পাশাপাশি হামের টিকার প্রথম ডোজ 6 মাস বা 9 মাস না আরও কম বয়সে শুরু করা যাবে, সেই গাইডলাইনও দেওয়া যাবে। জানাতুল বাক্কা কেকা, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামের সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে গ্রাফিতিতে গুপ্ত শব্দ লেখাকে কেন্দ্র করে শহরের নিউ মার্কেট এলাকায় ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে নিউ মার্কেট মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র শিবির। এ সময় ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়। এর আগে সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। দুপুরের পর বেশ কিছুক্ষণ দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ চলে। এক পর্যায়ে শিবির এলাকা ছেড়ে চলে যায়। সন্ধ্যা পর্যন্ত ছাত্রদল নিউ মার্কেট এলাকায় এবং সিটি কলেজ এলাকায় অবস্থান নিয়ে শিবিরের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করে। ঘটনার সূত্রপাত হয় সিটি কলেজ ক্যাম্পাসে একটি ভবনে লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। পরে ছাত্র শব্দ মুছে গুপ্ত শব্দ লেখা হয় এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। ছাত্র শিবির সন্ধ্যা 7:30টায় এ ঘটনা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রিয় দর্শক, সময় হলে কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। হিরোর মোটরসাইকেল কিনলেই পাওয়া যাবে বীমা সুরক্ষা, এমনই বিশেষ সুবিধা নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স PLC এবং মোটরসাইকেল ব্র্যান্ড হিরো বাংলাদেশ। রাজধানীর একটি 5 তারকা হোটেলে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স PLC এবং HMCL নিলয় বাংলাদেশ লিমিটেডের মধ্যে এক সমঝোতা স্মারক সই হয়। এখন থেকে বিক্রিত হিরো মোটরসাইকেলের সাথে ক্রেতারা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের বিশেষ বীমা সুরক্ষা পাবেন। অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন HMCL নিলয় বাংলাদেশ লিমিটেডের CFO ও কোম্পানি সেক্রেটারি বিজয় কুমার মণ্ডল এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স PLCর CEO মোহাম্মদ ইমদাদুল্লাহ। বীমা সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ঝুঁকি মোকাবেলায় নতুন দিগন্ত উন্মোচন হবে বলে জানান বক্তারা। চার্টার পরিবার সবসময় নতুনত্ব নিয়ে ভাবে এবং অনেক ইনোভেটিভ আইডিয়া নিয়ে আমরা চেষ্টা করি কাজ শুরু করার জন্য। আমরা ইন্স্যুরেন্স বলতে গতানুগতিক যে ধারার ইন্স্যুরেন্স, আর সেখান থেকে আমরা কিছুটা ব্যতিক্রম বা বৈচিত্র্য আনার সবসময় চেষ্টা করে যাই, এবং আজকের এই উদ্যোগ তারই একটি প্রয়াস মাত্র। ঘরে ফেরাটা যাতে আরও বেশি নিরাপদ হয়, এর জন্য আমরা আসলে চাচ্ছিলাম খুব দ্রুত আপনার চার্টার্ড লাইফের সাথে আমরা এই পথযাত্রা শুরু করি, যাতে মানুষের যাত্রাপথটা অ্যাটলিস্ট তাদের দুর্ঘটনার পর যাতে তারা একটু নিরাপদ বোধ করতে পারে।
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার পথে পাকিস্তানের যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনা এখনও অনিশ্চিত। শান্তি চুক্তি সই না হলে তার যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা খুবই কম বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের হুমকির মুখে কোনো আলোচনায় যেতে রাজি নয় ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই পুনরায় শুরু হলে রণক্ষেত্রে নতুন তাস প্রস্তুত আছে বলে জানিয়েছে ইরান। নিটল টাটা বিশেষ সংবাদ। শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপেলের সিইওর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক। 15 বছর ধরে অ্যাপেলের নেতৃত্ব দেওয়ার পর 65 বছর বয়সে পদত্যাগ করছেন তিনি। কুক 1 সেপ্টেম্বর অ্যাপেলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রধান জন টার্নার্সের কাছে সিইওর দায়িত্ব হস্তান্তর করবেন। তবে সিইওর পদ ছাড়লেও অ্যাপেলেই থাকছেন টিম কুক। জানা গেছে প্রতিষ্ঠানটির সাথে নির্বাহী চেয়ারম্যান হিসেবে যুক্ত থাকবেন তিনি। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংকের 1000তম এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা নগদ উত্তোলনের পাশাপাশি জমা প্রদান সহ বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় ব্যাংকিং সেবা সহজেই গ্রহণ করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বুথটির উদ্বোধন করেন। সে সময় ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর সায়মা হক বিদিশা সহ অন্যরা। আসন্ন বর্ষায় চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে খাল নালা থেকে ময়লা অপসারণ এবং পরিচ্ছন্নতার বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। কর্মসূচির অংশ হিসেবে মেয়র ডক্টর শাহাদাত হোসেন শহরের বাকলিয়া এলাকায় নালখালা পরিষ্কার ও মাটি উত্তোলন কার্যক্রমের উদ্বোধন করেন। সে সময় নালখালা ময়লা ফেলাসহ অবৈধভাবে দখল করে ড্রেন সংকুচিত করলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। সবার সহযোগিতায় চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা সমস্যা নিরসনে আশাবাদ ব্যক্ত করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। জানাবো খেলার খবর। খেলাধুলার অস্কার খ্যাত লরিয়াস বর্ষসেরা পুরস্কারের শীর্ষ 2টি পুরস্কারই গেছে টেনিসে। পুরুষ ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজ এবং বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা। ক্যারিয়ারের প্রথমবার এই পুরস্কার পেলেন তারা। মাদ্রিদের সিবেলেস প্যালেসে গতকাল রাতে এক জমকালো অনুষ্ঠানে দেয়া হয় এই পুরস্কার। টেনিসে গত বছর ফ্রেঞ্চ ওপেন ও US ওপেন জিতে বছরটা দারুণ কাটিয়েছেন আলকারাজ। বর্ষসেরা দল নির্বাচিত হয়েছে PSG। অলিম্পিকে 5টি স্বর্ণপদক জেতা রোমানিয়ার জিমন্যাস্ট নাদিয়া কুমানিচি পেয়েছেন আজীবন সম্মাননা। বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদ পুরস্কার উঠেছে বার্সেলোনার 18 বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামালের হাতে। এই আয়োজনের উপস্থাপনা করেন ক্রীড়া জগতের 2 তারকা নোভাক জোকোভিচ ও আইলিন গুইউ। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। আর্থিক খাতের উন্নয়নে সার্বিক পরিকল্পনার কথা সংসদে জানালেন অর্থমন্ত্রী। বৈদেশিক ঋণ প্রায় ৭৯,০০০ মিলিয়ন ডলার। সংরক্ষিত নারী আসনে বিএনপি জামায়াত স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা। নারীদের উন্নয়ন ও সুরক্ষায় কাজ করার আশা। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। জ্বালানি তেলের পাম্প থেকে সৃষ্টি হওয়া যানজটে কেন্দ্রে পৌঁছতে ভোগান্তি। এবং নওগাঁয় ঘরে ঢুকে দম্পতি ও 2 সন্তানকে হত্যা। স্বজনরা সম্পত্তি নিয়ে বিরোধের কথা বললেও মোটিভের সন্ধানে পুলিশ। প্রিয় দর্শক, দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই-এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল i online.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে যুক্ত থাকুন।
ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। এর সাথে শেষ করছি এখনকার সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিভি সবার পক্ষ থেকে আপনাদের আবার শুভেচ্ছা।